আমি তোমাকে বাড়ি দিতে পারিনি, তুমি খোলা আকাশের নিচে বসে আছো, আমি গিয়ে স্টোভে লাথি মারবো, এতটা সাহস, এতটা আস্পর্ধা যারা দিতে পারেনি তারা কিন্তু কারার এতটা আস্পর্ধা করেনি। যারা বিরোধী দলের সাংসদ বিধায়ক তাদের নামে মামলা দাও, কটা লোক সাহস পাবে, কটা লোক মহুয়া মৈত্র হবে? বেশিরভাগ লোক সারেন্ডার করছে। শুভেন্দু কারুর ভোটে জিতে আসেনি, শুভেন্দুরা শুধুমাত্র জ্ঞানেশ কুমার, আদানি, আম্বানিদের টাকায় এসেছে। অতএব উনি ঠিকই বলছেন, উনি শুধু ওদের দেওয়ার ব্যবস্থা করছেন। উনি ভারতবর্ষের চাল, ভারতবর্ষের চিনি গাটকারিকে দেওয়ার ব্যবস্থা করছেন। নগরটা কার? উনি নগর উন্নয়ন মন্ত্রী, নগরটা কার? শহরকে লিপস্টিক পরিয়ে, শহরকে পাউডার পরিয়ে, একটা গোটা নগরকে দেহ ব্যবসায়ী বানিয়ে ওই টাটা বিড়লাকে আমন্ত্রণ জানানো। ওই আদানি আম্বানি শিল্পপতিরা আসছে চুরি করতে, কোনো বিনিয়োগ করছে না, কোনো চাকরি দিচ্ছে না। যাদের কাছ থেকে ঘুষ নিয়ে বিজেপি সরকার চলে, তাদের চলতো না এক বিন্দু যদি ওই ধাপাতে যারা থাকেন, যারা পার্ক স্ট্রিটের রাস্তায় থাকেন, যারা বিভিন্ন বস্তিতে থাকেন, তারা যদি পরিশ্রম না করতো। দিদি, আমরা দেখছি যে অগ্নিমিত্রা পল তিনি কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী, তিনি রাস্তায় বেরোচ্ছেন এবং সেখানে যারা ধরুন ফুটপাতবাসী তাদের সাথে তাদেরকে উঠে যেতে বলছেন, তাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন। এরকম ঘটনায় আমরা দেখলাম শনিবার দিন যে ঘটনাটা ঘটলো, একজন দুধ গরম করছিল বাচ্চার জন্য, ফুটপাতবাসী মহিলা, তাকে সেখান থেকে দুধ গরম করতেও দেয়া হলো না, এবার ধমকে চমকে উঠে যেতে বলে। মানে এই যে একটা কালচার, এটা মানে গরিবদেরকে কি তারা দেখতে পাচ্ছে না? কিন্তু গরিবদেরকে দেখবে বলেই তো এসেছিল। নগরটা কার? উনি নগর উন্নয়ন মন্ত্রী, নগরটা কার? নগরে কারা বসবাস করেন? তার যে পাম এভিনিউর বাড়ি, তার যে ম্যাডক স্কোয়ারের উল্টো দিকের বাড়ি, তার যে নিউ আলিপুরের বাড়ি, শুধুমাত্র কি তারা বসবাস করেন? তাদের সংখ্যাটা কত? নগরে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের রক্ত এবং জল শোষণ করে, যাদের জন্য উনি মুখে লিপস্টিক এবং পাউডার পরেছেন, তারা টিকে আছেন। যাদের কাছ থেকে ঘুষ নিয়ে বিজেপি সরকার চলে, তাদের চলতো না এক বিন্দু যদি ওই ধাপাতে যারা থাকেন, যারা পার্ক স্ট্রিটের রাস্তায় থাকেন, যারা বিভিন্ন বস্তিতে থাকেন, তারা যদি পরিশ্রম না করতো এবং তাদের রক্তকে শোষণ যদি না করতো, তাহলে ওদের এই ঘুষ দেওয়ার পয়সা হতো না। ফলত ওই টাটা, বিড়লা, আদানি, আম্বানি, যাদের ঘুষের পয়সায় গাডকারির ছেলে, অমিত শাহের ছেলে আজকে ফুটানি মারছে, তো ওই টাকাটা কিন্তু আসছে ওই ধাপা এবং ওই ফুটপাতে যারা থাকছে তাদের রক্ত। এবং ওই বাচ্চাটাকে ক্রেসে দেওয়ার ক্ষমতা আছে ওর মার নেই। ওই বাচ্চাটাকে ওই অ্যাডভার্টাইজমেন্টে যে দুধ টুধগুলো আমরা দেখি, মোটা মোটা বাচ্চা, আমার তোমার ঘরের বাচ্চা, মোটা মোটা বাচ্চা, ওরকম নয়। ওই আর্টিফিশিয়াল দুধ খাওয়ার ক্ষমতা নেই ওর মার। বুকের দুধ হবে না, কারণ ওর মার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। অতএব ওই দুধ খেয়েই বাচ্চাটাকে বাঁচতে হয়। নগর যদি উন্নয়ন মন্ত্রী হতে হয় কাউকে, ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতায় যে 4টে শব্দ আছে, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, দুটো গুরুত্বপূর্ণ শব্দ, তার মধ্যে একটা হচ্ছে সমাজতন্ত্র। অতএব এই যে সাধারণ মানুষ, তাদের জন্য যদি তুমি মন্ত্রী না হও, তার মানে আমরা বুঝতে পারি যে তোমার একটাই কাজ, শহরকে লিপস্টিক পরিয়ে, শহরকে পাউডার পরিয়ে, একটা গোটা নগরকে দেহ ব্যবসায়ী বানিয়ে ওই টাটা বিড়লাকে আমন্ত্রণ জানানো। শিল্পপতিরা আসবে, সেখানে যদি তারা এসে দেখে এরকম নোংরা, শিল্পপতিরা আসছে না। 2014 সাল থেকে ভারতবর্ষে কোথাও কোনো বিনিয়োগ ওরা করেনি। শিল্পপতিরা আসছে চুরি করতে। শিল্পপতিরা নেতাদের টাকায়, নেতাদেরকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে বলছে যে তোমাদের দেশে যা যা সম্পত্তি আছে, ওই ধাপার ওই ফুটপাতবাসীরা যে সম্পত্তিগুলো তৈরি করেছে ভারতবর্ষের, সেগুলো আমাদেরকে দিয়ে দাও। ব্যাংকে ওই যে টাকাটা জড়ো হয়েছে, শ্রমিকরা, কৃষকরা যে ব্যাংকে টাকাটা রাখছে, ওটা আমাদের দিয়ে দাও। ওই আদানি আম্বানি শিল্পপতিরা আসছে চুরি করতে, কোনো বিনিয়োগ করছে না, কোনো চাকরি দিচ্ছে না, এবং ওই চুরি করা লুঠের একটা ভাগ নেতাদের দিচ্ছে। অতএব ওই যে বললাম, মুখে পাউডার লাগিয়ে ওই যে নগরকে তুমি সাজাচ্ছ, এটা একটাই কারণে, নিজের পকেটটা ভরানোর জন্য।
অন্যদিকে অগ্নিমিত্রা পল তার অভিযোগ যে আগামী 34 বছর বামেরা ছিল, 15 বছর তৃণমূলেরা ছিল, তারা তো তাদেরকে ঘর দেয়নি, তারা তো তাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দেয়নি। তাহলে এই বিজেপি সরকার যে কিনা নতুন এসেছে, হয়েছে 3 মাস মাত্র বয়স সরকারটার, তাদের কাছ থেকে এত একসেপ্ট করছে এতটাই অশিক্ষিত ওরা যে এর আগের যারা সরকার তাদের নেতারা অন্তত এইটুকু জানতো যে আমরা তাদেরকে সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। ভারতবর্ষে যেদিন স্বাধীনতা হয়েছিল রাত্রিবেলা নেহেরু যে বক্তৃতাটা দিয়েছিলেন তিনি বলেছিলেন, এবং তারপর তিনি ভারতবর্ষের মানুষকে কথা দিয়েছিলেন যে আমি সমস্ত কালোবাজারিদের ল্যাম্পপোস্টে ঝোলাবো, সেটা ঝোলানো যায়নি। কিন্তু যেহেতু ঝোলানো যায়নি তারা অত সাহস পাননি কেড়ে নেওয়ার। আমি তোমাকে বাড়ি দিতে পারিনি, তুমি খোলা আকাশের নিচে বসে আছো, আমি গিয়ে স্টোভে লাথি মারবো, এতটা সাহস, এতটা আস্পর্ধা যারা দিতে পারেনি তারা কিন্তু কারার এতটা আস্পর্ধা করেনি। এরা এই আস্পর্ধাটা দেখাচ্ছে কেন? কারণ তারা ভোটে যেতে আসেনি। যারা ভোটে যেতে আসে তারা ভয় পায়। অন্যদিকে অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু রীতিমতো মানুষের মানে মহিলাদের মনে ওই রাজ্যে যে বললাম ওরা ভোটে জিতে আসেনি। ওরা যদি ভোটে জিতে আসতো তাহলে ওদের কিছু না কিছু প্রতিশ্রুতি, পুরোটা পালন করতে না পারি কিছুটা করতে হবে, কারণ ভোটে জিতে এসেছে। ওরা তো ভোটে জিতে আসেনি, ওদের কোনো প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করেনি। ওরা এসছে জ্ঞানেশ কুমারের কাঁধে চেপে। এবং ওরা কি ভেবেছে? ওরা ভেবেছে আমরা একবার ক্ষমতায় আসি, অনেক দাঙ্গা করব, দাঙ্গা করে মানুষের ভোটটা আদায় করে নেব। সেটাও করতে পারছে না। ভারতবর্ষের মানুষ ওদের হিন্দু মুসলমান রাজনীতি বুঝে গেছে। যন্তর মন্তরে আমরা দেখেছি কিভাবে অপদস্থ করেছে ওদের হিন্দু মুসলমান রাজনীতিকে মানুষ। অতএব জ্ঞানেশ কুমারের কাঁধে চেপে ক্ষমতায় তো এসছি, অথচ দাঙ্গা তো আর জ্ঞানেশ কুমার করবে না, মানুষ তো দাঙ্গা করছে না। তাহলে এবার মানুষ কি করবে? মানুষ এবার বলবে যে আমাকে অন্নপূর্ণাটা দাও, আমাকে যা যা আমার অধিকার আছে এটা আমাকে দাও। মানুষ তো প্রতিবাদ করবেই। এই যে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে দেখা গেছে তিনি বলছেন যে এই যে সবাই কয়েকজন মহিলা মাথা কুটছে, যতই গড়াগড়ি খাক, যতই যাই করুক, ওদের ভোটে কিন্তু জিতে আমি আসিনি, যাদের ভোটে জিতে এসেছে আমি তাদেরকে দেব। কারুর ভোটে জিতে আসেনি শুভেন্দু, কারুর ভোটে জিতে আসেনি। শুভেন্দুরা শুধুমাত্র জ্ঞানেশ কুমার, আদানি, আম্বানিদের টাকায় এসেছে। অতএব উনি ঠিকই বলছেন, উনি শুধু ওদের দেওয়ার ব্যবস্থা করছেন। উনি ভারতবর্ষের চাল, ভারতবর্ষের চিনি গাটকারিকে দেওয়ার ব্যবস্থা করছেন। উনি ইসরায়েলের জন্য ভারতবর্ষের সমস্ত প্রতিরক্ষা দপ্তর খুলে দেওয়ার ব্যবস্থা করছেন, কারণ ওদের টাকায় তারা এসছেন, মানুষের ভোটে আসেননি। অতএব কোনো মানুষের জন্য ওরা কিছু করবে না। শুভেন্দুর কথা থেকে এটা স্পষ্ট, যাদের টাকায় তারা এসছে তাদের জন্য শুধুমাত্র করবে। রচনা ব্যানার্জি তিনি বলছেন যে বিজেপি সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে, বিজেপি সরকার যা কাজ করছে খুব ভালো ভালো কাজ করছে। ভয় বলছে বোধহয়। ভারতবর্ষে সমস্ত সাংসদ এবং বিধায়ক তাদেরকে যেভাবে ভয় বিরোধী, শুধুমাত্র তো যন্তর মন্তরে যারা রাজনীতি প্রতিবাদ করছে তা শুধু তাদের পেটানো হচ্ছে, শুধু তাদের ভয় দেখানো হচ্ছে, ব্যাপারটা তো এরকম নয়। যে কোনো বিরোধী সাংসদ, যে কোনো বিরোধী বিধায়ক, তাদের নামে বিভিন্ন মামলা খুঁজে খুঁজে আনা হচ্ছে, খুঁজে খুঁজে এনে তাদের নামে দেওয়া হচ্ছে। অতএব ভয় পাবেই। এরা তো আর কেউ দেশ সেবা করার জন্য সাংসদ হননি। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু সাংসদ বলো, বিধায়ক বলো, প্রশাসক বলো, বিভিন্ন লোকের নামে মামলা। কারণ ওরা ভোটে জিতে আসেনি, ওদের একটাই কাজ, ইডি, সিবিআই এবং জ্ঞানেশ কুমার তাদেরকে দিয়ে মানুষকে হেনস্থা করো, এবং যারা বিরোধী দলের সাংসদ বিধায়ক তাদের নামে মামলা দাও। কটা লোক সাহস পাবে? কটা লোক মহুয়া মৈত্র হবে? বেশিরভাগ লোক সারেন্ডার করছে। আমি বলছি যে এই যে যারা ঘুটে পড়ে গোবর হাসে, একটা কথা আছে না, যে আজকে তৃণমূলের সমস্ত ভেঙে চলে যাচ্ছে, বাদবাকি বিরোধীরা ভাবছে, কেউ কেউ ভাবছেন, কংগ্রেস ভাবছে, সিপিআইএম ভাবছে, বা কেউ কেউ হয়তো ভাবছে যে কি সর্বনাশ হলো, এবার বোধহয় আমরা উঠে আসবো, তৃণমূল ধ্বংস হয়ে গেল, এবার বোধহয় আমরা উঠে আসবো। এটা নয় কিন্তু। ঘুটে পড়ে গোবর হাসে তার মানে এখন শিবসেনাকে, এটা একটা নতুন মডেল বাংলায়। এতদিন পর্যন্ত বিজেপি বিভিন্ন বিরোধী দলকে ভেঙেছে, কিন্তু বাংলায় জোর করে, মানুষের ভোটে তো নয়, জোর করে ক্ষমতায় আসার পর ওরা যে নতুন মডেলটা করলো সেটা হচ্ছে ক্ষমতায় আমরা আছি, বিরোধীটা আমরা ঠিক করব। এবার এই যে বিষয়টা, সেটা হচ্ছে মহুয়া মৈত্রকে কেন ভয় পায়, মহুয়া মৈত্রকে কেন ভয় পায়? এই যে ধরো, এই যে নরেন্দ্র মোদী,
তারা যে পুরো চুরি করে টিকে আছে, নিজেরা চুরি করে টিকে আছে, গাটকারি তারা নিজেরা চুরি করে টিকে আছে। এবং তারা যেটা করছে সেটা হচ্ছে বিরোধীদের ধ্বংস করার চেষ্টা করছে। অতএব যারা ঘুটে পড়ে গোবর হাসে, তাদের যেটা বুঝতে হবে যে বিরোধী স্বর বাঁচানো, বিরোধী দল বাঁচানো, এটা কিন্তু সমস্ত বিরোধীদের কাজ।